গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ একবিংশ পর্ব। কিন্তু সুবর্ণলতা স্মৃতির পৃষ্ঠায় কবিতা লেখা দিনে স্মৃতি আর কই। তার পাতায় পাতায় খাঁচার পাখির ডানা ঝটপটানির শব্দটাই তো প্রখর। তবে তাকে তার সেই স্মৃতির জানালা থেকে কবিতা পড়তে দেখতে পাওয়া যায়। কে জানে কোথা থেকে সংগ্রহ করে, আর কেমন করেই বা পায় ছাড়পত্র। তবু দেখা যায় যে বাড়িতে ছেলেদের পাঠ্যপুস্তক আর নতুন পঞ্জিকা ছাড়া আর কোনো বই আসতো না, সে বাড়িতে কোণের দিকের একটা ঘরে খাটের তলায়, দেয়াল আলমারিতে, জানলা দরজার মাথার তাকে তাকে থাকে থাকে জমে ওঠে বই, কাগজ, পত্রিকা। হয়তো ঘরের প্রকৃত মালিক শাসন করে এলে গিয়ে হাল ছাড়ে দিয়েছে, নইলে কিশোরী সুবর্ণলতা স্মৃতির ইতিহাসে তার বই কেড়ে নিয়ে ফেলে দেওয়া, ছিঁড়ে ফেলা, পুড়িয়ে দেওয়া সব কিছু নজির তো আছে। শাসনকর্তা শেষ পর্যন্ত হাল ছেড়েছে, অথবা হয়তো দেখেছে এতেই পাখিটার ঝটপটায় কম। আরও পাখি তো আছে এ বাড়ির খাঁচায়, কই তারা তো এমন করে না, বরং তারা আড়ালে বলা বলি করে, ধন্যী বেহায়া মেয়ে মানুষ বাবা, এত অপমানের পরও আবার সেই কাজ। আমরা হলে বোধহয় জীবনে আরো বস্তু আঙ্গুলের আগা দিয়েও ছুতাম না। আর মেজবাবুরও হচ্ছে মুখেই মর্দানি, বজ্র আটুনি ফসকা গেরো। সুবর্ণলতা তার আড়ালের কথা টের পায় না। সুবর্ণলতা তার আপন আবেগ আর অনুভূতি পরিমণ্ডলে বিরাজ করে। তাকে বেহায়া বল বেহায়া, অবোধ বল অবোধ, তা হয়তো এক হিসেবে অবোধই। নইলে উমা শশীদের কাছেও এক এক সময় ছুটে যায় সে এক একটা নতুন অনুভূতির আবেগ নিয়ে। হয়তো শীতের দুপুরে উমা শশী রোদে বসে বড়ি দিচ্ছে, গিরিবালা পশমের রং মিলিয়ে খুঞ্চে পোষ বুনছে, আর বিন্দু রোদেই একটু গড়িয়ে নেবে বলে মাদুর বিছোচ্ছে। সুবর্ণ সেখানে যেন আশ্রয়ে এসে পড়ে, উত্তেজিত আরক্ত মুখে আরো লালচে করে বলে, দিদি, জীবনভর শুধু বড়িয়ে দিলে, জানলে না এই জগতে কোথায় কি আছে। শোনো, শোনো একবার, পুরুষ কবি কেমন করে ফুটিয়ে তুলেছেন মেয়ে মনের কষ্ট দুঃখ। বলে, কিন্তু এর চেয়ে দেখে না ওরা জগতে কোথায় কি আছে, জানবার জন্য উদ্গ্রীব হয়ে তাকাচ্ছে, না পরস্পর কৌতুক দৃষ্টি বিনিময় করছে। কৌতুক তো করেই তারা সুবর্ণকে নিয়ে। ওটি যে একদিকে যেমন তেজি অহংকারী আস্পদ্দাবাজ, আর একদিকে তেমনই বদ্ধ পাগল। হাসবে না ওকে নিয়ে? ওরা সুবর্ণর ওই ছেলেদের পড়া মুখস্থর মতন চেঁচিয়ে চেঁচিয়ে পদ্য পড়া দেখলে হাসে। বদ্ধ পাগলটা অবশ্য ততক্ষণে শুরু করে দিয়েছে। বেলা যে পড়ে এলো জলকে চল, পুরনো সেই সুরে কে যেন ডাকি দূরে। আবেগে থর থর করে গলা, চোখ দিয়ে অসতর্কে কখন জল গড়িয়ে পড়ে, আর ভাবে, পদ্য না বুঝুক, প্রাণ নিংড়ানো ওই মর্ম কথাটুকু তো ওদের মর্মে গিয়ে পৌঁছচ্ছে। বেচারীরা চোখ বুঝে দিন কাটাচ্ছে, হঠাৎ হয়তো এতেই চোখ ফুটে যাবে, বুঝতে পারবে এই প্রাণপাত করে সংসার করা, ওই ভয়ে সশঙ্কিত হয়ে থাকা সব বৃথা। এখানে আমাদের কেউ আপন ভাবে না, এখানে সবাই আমরা ফুলের মালা গাছে বিকতে আসিয়াছি, পরখ করে সবে করে না স্নেহ। আর এও বুঝুক, জগতে এমন হৃদয়বন মহৎ পুরুষও আছেন, যিনি নিরুপায় মেয়ে মানুষের এই যন্ত্রণা অনুভব করেন, তাকে ব্যক্ত করবার ভাষা যোগান। আশ্চর্য, আশ্চর্য, কি করে জানলেন রবি ঠাকুর? এখানে মিছে কাদা, দেওয়ালে পেয়ে বাঁধা, কাঁদন ফিরে আসে আপন কাছে, কি করে টের পেলেন? সবার মাঝে আমি ফিরি একেলা, কেমন করে কাটে সারাটি বেলা, ইটের পরে ইট, মাঝে মানুষ কীট, নাহিক ভালোবাসা, নাহিক খেলা। এমন স্পষ্ট করে বলাও বুঝতে পারবে না চিরবন্ধিনী উমা শশী। বুঝতে পেরে ভাববে না, আমাদের এই যে অবস্থা, তা তো কই আগে জানতাম না, কি অন্ধই ছিলাম। ওদের চোখ খুলতে বসে সুবর্ণ, আর হঠাৎ এক সময় নিজেরই চোখ খুলে যায় ওর। গিরিবালা সহসা শশব্যস্তে বলে ওঠে, গলাটাকে একটু খাটো করো মেজদি, নিচে যেন কার চটির শব্দ পেলাম, ছোট ঠাকুরপো এলেন বোধ হয়। আর সেই বলে
ওঠার ঢিল খেয়ে চমকে তাকিয়ে উঠে দেখে সুবর্ণ। উমা শশী ঋত বছরে দুকুলো বড়ি দেওয়া হয়ে গেছে, আর বিন্দু ঘুমের অতলে তলিয়ে গেছে। মর, চটির শব্দে কান খাড়া করেই মর তোমরা, জেলখানায় সুখের সাগর তোমাদের, বলে রাগ করে উঠে যায় সুবর্ণ। আর নিজের ঘরে বসে বইটা মুড়ে রেখে মৃদু আবেগে বলে, কোথায় আছিস তুই? কোথায় মাগো? কেমনে ভুলিয়া আছিস আগো? ফোঁটা ফোঁটা করে জল গড়িয়ে পড়ে বড় বড় চোখ দুটো দিয়ে। এমন ঘটনা কতদিনই ঘটে। প্রবোধ প্রায়ই ভারীর থমথমে অন্য জগতে হারিয়ে যাওয়া মন স্ত্রীকে কাছে পায়। কাজে দোষ দেওয়া যায় না তাকে, যদি সে বলে, এই এক রবি ঠাকুর হয়েছেন দেশের মাথাটা খাবার জন্য। মেয়ে মানুষগুলো যাবে এবার উচ্ছন্নে। সে যে বলে না, পদ্ম গেল পটল গেল, গুগলি হলো আখি, আর শালিক গেল ফিঙে গেল, আরশোলা হলো পাখি। হেম বাড়ুচ্ছে, ঈশ্বর গুপ্ত তো ছাড়, তোমার মতে বোধ হয় তোমার ওই রবি ঠাকুর মাইকেলের চেয়েও বড় কবি। সুবর্ণ মাথা তুলে ওই বিদ্রুপ মাখা মুখের দিকে তাকায়, আর তারপর হিন্দু নারীর ঐতিহ্য সম্পূর্ণ ধূলিসাৎ করে মুখ ফিরিয়ে বলে, তোমাদের মতো মুখ্যদের কাছে আমি কিছুই বলতে চাই না। কিন্তু এসব কবেকার কথা? খাঁচার পাখির ওই ডানা ছটপটানির কাহিনী, এসব তো সুবর্ণলতার বহু পুরনো কথা। যেসব কথা খাতায় লিখে গেলে মূল্যহীন, বিবর্ণ, একঘেয়ে, তাই খাতায় তোলা হয় না। শুধু স্মৃতির ঘরের চাবিটা খুললেই একসঙ্গে বেরিয়ে আসতে চায় অনেক হুড়মুড়িয়ে একাকার হয়ে। কিন্তু খাঁচার পাখির ডানা ঝটপটানোর বাইরে বৃহৎ পৃথিবী তো স্থির হয়ে থাকে না। খাঁচার পাখি আকাশের দিকে চোখ মেলে আর্তনাদ করে, পাখির মালিক খাঁচার শিক শক্ত করে চেষ্টা করে, বৃহৎ পৃথিবী তাকে উপহাস করে এগিয়ে যায়, আকাশকে হাতের মুঠোয় ভরে ফেলবার দুঃসাহসে হাত বাড়ায়। কবিরা শিল্পীরা নিঃশব্দে আপন মনে অচলায়তন ভাঙার কাজ করে চলে, বিচারকের মন সশব্দ প্রতিবাদ তোলে, শিকল দেবীর পূজার বেদিতে শাবল গাইতির ঘা পড়ে, তার মধ্যে সমাজ মন অবিরাম ভাঙা গড়ার পথে দ্রুত ধাবিত হতে থাকে। তাই সহসা একদিন সচকিত হয়ে দেখা যায় কখন কোন ফাঁকে অবরোধে বজ্র মুষ্টি যেন শিথিল হয়ে এসেছে, অবকুণ্ঠন রস হয়ে গেছে। রাজ রাস্তাটা যে একা পুরুষের কেনা জায়গা নয়, সেটাও এই স্বল্পবগু কুণ্ঠি তারা যে বুঝে ফেলেছে। ওদের চোখে মুখে আচার আচরণে তার আভাস পাওয়া যাচ্ছে। আর কতগুলো দুঃসাহসী মেয়ে ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছে সেই রাস্তায়। তারা পিকেটিং করছে, মার খাচ্ছে, জেলে যাচ্ছে। আসমৃ হিমাচল একটি নামে স্পন্দিত হচ্ছে, একটি কণ্ঠের ডাকে ছুটে আসছে। সে নাম গান্ধীজি। সে ডাক একলা চলরে। কবির ভাষা প্রেমিকের কণ্ঠে উচ্চারিত হচ্ছে, দেশপ্রেমিক, মানবপ্রেমিক। দর্জিপাড়ার গলিও বুঝি আর চোখে ঠুলি এঁটে থাকছে না। সেখানেও নাকি ছেলেরা বলছে বিলিতি সাবান মাখা হবে না আর, এবং বিন্দু আর গিরিবালা নাকি বিলিতি নুন আর চিনি বাতিল করে কর্কচ আর দোলো খাচ্ছে, এবং বাজার থেকে বিলিতি কুমড়ো, বিলিতি আমড়া আর বিলিতি বেগুন আনা নিষেধ করে দিয়েছে। আবাল বৃদ্ধ বনিতা, ইতর ভদ্র শিক্ষিত নিরক্ষর সবাই এক কথা কইছে। কেউ আর এখন বলছে না রাজত্বটা ব্রিটিশের। সবাই বুঝে ফেলেছে ওরা অন্যায় করে দখল করে আছে, অতএব ন্যায়ের দখল নিতে হবে। সবাই জেনে গেছে মহাত্মা গান্ধী স্বরাজ এনে দেবেন। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, এ হয়তো তাদেরই রক্তে ভেজা মাটির ফসল তারা বীজ পুঁতে রেখে গেছে। এখন এসেছে আরেক মালি তাতে জল দিতে। ফল খাবে দেশের লোক, খেলো বলে। সদ্য ফল যে হাতে হাতেই মিলবে, যারা পুলিশের গুঁতো খাচ্ছে, বুটের ঠোক্কর খাচ্ছে, জেলের ভাত খাচ্ছে, তারা কষ্টের শেষের পুরস্কার খাবে সেই ফল। কিন্তু সুবর্ণলতার মনের মধ্যে কেন তেমন সাড়া নেই? যে সুবর্ণলতা স্বদেশীর নামে টকবগিয়ে ফুটত, সে কেন স্বরাজের ব্যাপারে এমন মিইয়ে আছে? দেশে যখন নিত্য নতুন ঢেউ আসছে, যখন কুল ভাঙা প্লাবন আসছে, প্রবোধের তো তখন সর্বদা সশঙ্কিত অবস্থা। আর বুঝি রাখা যাবে না ওকে গৃহকোটরে? হঠাৎ কোনোদিন শুনবে মেয়ে দুটোকে নিয়ে
পিকেটিং করতে বেরিয়ে গেছে সুবর্ণলতা লাজ লজ্জা বিসর্জন দিয়ে। কিন্তু কই, তেমন উন্মাদনা কই? কানু যেদিন একটা চরকা কিনে বলল, মা, বাজে গাল গল্পে দিন না কাটিয়ে এবার প্রতিটি মিনিট সুতো কাটতে হবে, এই চরকা কাটা সুতোয় কাপড় বুনিয়ে পরতে হবে সবাইকে, সেদিন তো কই সুবর্ণ নতুন জিনিসটার উপর ঝাঁপিয়ে এসে পড়ল না, বলল না, তোকে দু হাত তুলে আশীর্বাদ করি কানু, আমার মনের মতো কাজ করলি তুই। না, সে কথা বলল না সুবর্ণ, শুধু একটু হেসে বলল, গাল গল্প আবার কে করেছে রে এত? আহা, গাল গল্প না হোক, নাটক নোভেল পাঠ, একই কথা। মোট কথা সময়ের অপচয়, আর অপচয় করা চলবে না। চলবে না বুঝি? আরও একটু হেসেছিল সুবর্ণ, তবে চরকাটাই চালা। তোদেরই এখন সামনে সময়, আমার তো এখন সময়ের সম্বল সব পেছনে ফেলে চলে আসা জীবন। চমৎকার। কত কত ৮০-৯০ বছরের বুড়ো বুড়ি চরকা কাটছে তা জানো? রাস্তায় চলো, মানুষ পর্যন্ত তকলি কাটতে কাটতে চলেছে। তা চলতেই পারে, যখন যা ফ্যাশন ওঠে। ফ্যাশন? একে ফ্যাশন বলছো তুমি? কানু স্তম্ভিত হয়ে গিয়েছিল, এমনকি কানুর বাবাও। সুবর্ণর মুখে এ কথা অভাবনীয় বই কি, সাধে কি প্রবোধ এই অদ্ভুত উল্টোপাল্টাকে নিয়ে গোলকধাঁধায় ঘুরে মরল চিরদিন। কানু মাকে অনেক ধিক্কার দিয়েছিল, বলেছিল, সরজ অমনি আসবে না, তার জন্য ক্লেশ চাই, দুঃখ চাই। মুক্তকেশের নিয়তি প্রবোধের বংশধর বলেছিল এ কথা উত্তেজিত গলায়। অতএব বলতেই হবে দেশের মজা নদীতে বান ডেকেছিল। তথাপি সুবর্ণ উত্তেজিত হয়নি। সুবর্ণ আবার হেসে উঠে বলেছিল, তা তোর এই সুতো কাটার মধ্যে ক্লেশই বা কই, দুঃখই বা কই, আর গেরস্থ ঘরের মেয়ে মানুষের অবসরই বা কই? কানু আরও জ্বলেছিল, আরও একবার নাটক নোবেলের খোঁটা দিয়েছিল। সুবর্ণলতার দুটো বড় হয়ে ওঠা মেয়ে কি রাজকার্য করে তার হিসেব চেয়েছিল। হ্যাঁ, দুটো মেয়ের কথাই তুলেছিল কানু। তখনও পানুর ঘরবশত হয়নি, আর কানুর বিয়ে হয়নি। কানুর বিয়ে লাগলো ওই চরকার ঢেউটা একটু কমলে। অনেকের বাড়িতেই তখন আধভাঙা চরকাটা ছাদের সিঁড়িতে কি চিলেকোঠায় আশ্রয় পেয়েছে। শুধু কারুর দেওয়ালে চরকাটার রত গৃহিণী বা বধূর ফটোটি ঝুলছে উজ্জ্বল মহিমায়। তা সে যাই হোক, পারুল বকুলের কথা তুলেও মাকে নোয়াতে পারেনি কানু। সুমনও বলেছিল, সে ওদের নিজের থেকে ইচ্ছে হয়, প্রেরণা আসে করবে ওরা। আমি হুকুম দিতে যাব কেন? বিশেষ করে আমার যাতে বিশ্বাস আসছে না। তাহলেই বলো উল্টাপাল্টা কিনা। ২-৫টা ছেলে ঘরে বসে দুটো হাত বোমা বানিয়ে আর পুলিশ মেয়ে দুর্ধর্ষ বটিশের গোলা বারুদের শক্তিকে নিঃশেষ করে ফেলবে, এই বিশ্বাস তোমার ছিল, আর এতে তোমার বিশ্বাস নেই? তা কানুর রাগের মানে অবশ্যই আছে। সুবর্ণর ভুল কোনোটাই নিরর্থক নয়, কোনো প্রাপ্তি হঠাৎ আসে না। কাজ চলে নানা চিন্তায়, নানা হাতে, বহু পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তো পরমকে পাওয়া যায়। কিন্তু এক বজ্ঞা সুবর্ণ বলে, পরমকে পেতে হলে চরম মূল্য দিতে হয়। অথচ ওই চরমটা যে কি সে কথা বলে না। হয়তো সে ধারণা ওর নেই, শুধু একটি বড় কথা বলনেওয়ালা ভাবের ফানুস বই তো নয়। তবে মোটের কথা মাথায় দেখা গিয়েছে, সুবর্ণ এতখানি সুবর্ণ সুযোগেও রাজপথে নামেনি। রাজপথের কসকোলাহলের দিকে দর্শকের দৃষ্টিতে তাকিয়ে দেখেছে শুধু, তবে বিদেশি জিনিস বর্জন। সে তো বহুকাল আগে থেকে হয়ে আসছে। ইচ্ছে অনিচ্ছে মেনেই নিয়েছে সবাই সুবর্ণলতার এই জবরদস্তি। হয়তোবা রাগারাগি কেলেঙ্কারির ভয়ে ঘরে পড়ে কাউকে তো রেয়াত করে না সুবর্ণ। এ পাড়ার বাড়ি করবার সময় থেকেই পাশের বাড়ি পরিমল বাবুদের সঙ্গে ভাব। পরিমল বাবুর স্ত্রী সর্বদা আগ বাড়িয়ে এসে নতুন আসা পড়শিদের সুবিধে অসুবিধে দেখেছেন, বলতে গেলে আত্মীয়ের মতন হয়ে গেছেন। তবু একদিন পরিমল বাবুর স্ত্রী যখন বেড়াতে এসে বলেছিলেন, দেশি দেশলাই দেখেছো বকুলের মা? দেখে আর হেসে বাঁচি না, জ্বলবার আগেই নিচ্ছে। একটা উনুন জ্বালাতে একটা দেশলাই লাগবে, বিলিতির সঙ্গে আর পাল্লা দিতে হয় না বাবু কিছুর।
তখন সুবর্ণ ফস করে বিলিতি দেশলাই কাঠের মতো জ্বলে উঠে বলেছিল, এসব গল্প আমার কাছে করবেন না দিদি, আমার শুনতে খারাপ লাগে। পরিমল বাবুর স্ত্রী মানুষ ভালো, তবে মাটির মানুষ তো নয়। অতএব হয়ে গিয়েছিল বিচ্ছেদ। অনেকদিন লেগেছিল মনে সে মালিন্য খুঁজতে। বোধ করি ছেলে মেয়েদের কারো বিয়ে উপলক্ষে আবার আসা যাওয়ার পথে পূর্ণমিলন। তাছাড়া পরিমল বাবুর ছেলে সুনির্মল তো কোনো দিনই ওসব মনোমালিন্যের ধার ধারেনি। ঘরের ছেলের মতো এসেছে, বসেছে, খেয়েছে, সেই আসা যাওয়ার অন্তরালে। কিন্তু সে কথা থাক। সুবর্ণর অগাধ সমুদ্রের এক অঞ্জলি জল, অগাধ স্মৃতি কথার এক মুঠো কথা এবার আলোর মুখ দেখবে। তাই সুবর্ণলতা মর্মরিত হচ্ছে। তাই সুবর্ণ তাকিয়ে দেখছে না তার অন্তঃপুরের লোকচার বিধির সমস্ত অনুশাসনগুলি নির্ভুল পালিত হচ্ছে কিনা। এখন সুবর্ণ অনেক দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে তার সেই প্রথম কবিতার দিনটির কাহিনীখানি অক্ষরের বন্ধনে বন্দি করে নিয়ে একবার মামি শাশুড়ি বাড়ি যাবার জন্য স্পন্দিত হচ্ছিল। তাই ছেলেকে ডেকে বলেছিল, সুবল, একখানা গাড়ি ডেকে এনে দিতে পারবে? তা এরকমই কথা সুবর্ণর। সুবল, একটা গাড়ি ডেকে এনে দে। না বলে এনে দিতে পারবে? মা ছেলের সহজ সম্বন্ধের ধারার মধ্যে যেন দূরত্বের পাথর পড়ে আছে চাই চাই, তাই জলটা বয়ে যায় ঘোড়া পথে। কে জানে এই পাথরটা কার রাখা, মায়ের না ছেলের? সুবলত বলল না। কি আশ্চর্য, পারবো না কেন? যাবে কোথায়? চলো, পৌঁছে দিচ্ছি গিয়ে। সুবল শুধু যান্ত্রিক গলায় উচ্চারণ করল, কখন দরকার? সুবর্ণলতা আহত দৃষ্টিতে তাকায়। সুবর্ণলতা যেন বড় অপমান বোধ করে। সুবর্ণলতা তো জানে ওর ওই ছোট ছেলেটার ভেতরে হৃদয় আছে। তবে সুবর্ণলতার বেলায় কেন সে হৃদয় এতটা কার্পণ্য? যেন চেষ্টা করে হৃদয়টাকে শক্ত মুঠোয় আটকে রাখে সুবর্ণলতার ছোট ছেলে, কিছুতেই যাতে না অসতর্কে একটু স্থলিত হয়ে পড়ে। আশ্চর্য, মা বলে কতদিন ডাকিনি সুবল। ইচ্ছে করে না এই কাঠিন্যের সামনে এসে কোনো আবেদন করতে, তবু এক কাজ সময় উপায়ও তো থাকে না। এক একটা ভাড়াটে গাড়ি করে এ বাড়ি ও বাড়ি করার সাহসটাই তো অসম সাহসিকতা। তবু সে সাহস দেখায় সুবর্ণ। দুটো শ্বশুর বাড়ি একাই যাওয়া আসা করে, তাই বলে পথে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে গাড়ি ধরে নিয়ে যাওয়া তো চলে না। সেটা যেন সাহস নয়, অসভ্যতা, অন্তত সুবর্ণর মাপকাঠিতে। সুবল না হোক অন্য ছেলেরা এ নিয়ে শোনাতে ছাড়ে না। বলে, আর গাড়িটিকে তো আর ফাঁস কেন বাবা? বেশ তো স্বাধীন হয়েছ, যাও না, বেরিয়ে পড়ে ডেকে নাও গিয়ে একখানা। বলে আরও বৌদির কাছে তীক্ষ্ণ হলু খেয়ে। বৌদের একা এক পা বেরোবার হুকুম নেই, অথচ শাশুড়ি দিব্যি। তার সুবল কিছু শোনালো না, শুধু বলল, কখন দরকার? সুবর্ণ অতএব সে যান্ত্রিক গলাতেই উত্তর দেয়, এখনই দরকার। তা নইলে বলতে আসবো কেন? ঝি আসেনি এখনো। কথা শেষ হয় না, হঠাৎ বুকটা ধরাস করে উঠে সুবর্ণর। নিচেও কার গলা? যোগবর ঠাকুরের না? কেন এমন অসময় কেন উনি? তবে কি বলতে এসেছেন ও বই উনি ছাপতে পারবেন না? পড়ে কি বিরক্ত হয়েছেন? অবাক হয়েছেন সুবর্ণ নির্লজ্জতায়? কিন্তু সেই নির্লজ্জতায় বিস্ময়ে অমন গলা ছেড়ে বাদ বিতনটা করবেন? কার সঙ্গে করছেন? একটা হিন্দুস্থানীয় গলা না, গাড়োয়ান? পয়সা নিয়ে কচকচি করছেন? আর বেশিক্ষণ ভাবতে হয় না। ছাপাখানার মালিক জগন্নাথ চন্দ্রের হেরে গলা আকাশে ওঠে, সুবল, কই রে সুবল? এই যে বৌমা, তুমি এসে গেছো। তোমার বই এনে দিলাম, 500 কপি ছাপিয়েছি, বুঝেছ? প্রথম বই, বিয়ের পদ্মর মতো বিলোপিত চট্টি, বেশি থাকাই ভালো। মুটে বেটা কি কম শয়তান, ওই কখানা বই এপাড়া ওপাড়া করতে কিনা 6 পয়সা চায়। 4 পয়সা বেশি হওয়া উচিত। বলো তো বৌমা। রাগ করে দুয়ানিটাই ছুঁড়ে দিলাম, বলি, নে বেটা, পান খেকে যা। এই বাক্যস্রোতের মাঝখানে বকুল এসে নীরবে জ্যাঠাকে প্রণাম করে।
তাদের যোগ্য জ্যাঠামশাইয়ের এমন অসময়ে আবির্ভাবের কারণ ঠিক অনুধাবন করতে পারে না। সঙ্গে ওগুলোই বা কি? তার যোগু কাউকে বেশিক্ষণ অন্ধকারে ফেলে রাখেন না। সহর্ষে বলেন, এই যে তোমাদের মার বই হয়ে গেছে, নাও এখন বন্ধু বান্ধবকে বিলো। সার্থক মা তোমাদের, লোকের কাছে বলতে কইতে মুখ উজ্জ্বল। ছাপাখানার লোকেরা তো শুনে তাজ্জব। বলা বাহুল্য, বকুলের বিন্দু বিসর্গও বুঝতে পারে না। মার বই? সেটা আবার কি জিনিস? তাই অবাক হয়ে মার মুখের দিকে তাকায়। বাক শক্তি হারিয়ে ফেলেছে সুবর্ণ। বই ছাপা হয়ে গেছে? ছাপা তো শিগগিরই হয়। নতুন পরিচ্ছেদটা আর দেওয়া হলো না কেন তাহলে? না যাক, কিন্তু কোথায় বই? ওই ঝুড়িটায়, যে ঝুড়িটা সিঁড়ির তলায় বসানো রয়েছে। পুরনো খবরে কাগজে মোড়া দড়ি বাঁধা স্তূপীকৃত কতগুলো প্যাকেট ভর্তি মস্ত ঝুড়িটা জগন্নাথ চন্দ্র এবার টেনে সামনে নিয়ে আসেন। একটা অপ্রত্যাশিত স্তব্ধতায় আবহাওয়াটা যেন নিথর হয়ে গেছে। মোটা বুদ্ধির জগন্নাথ যেন টের পান কোথাও একটা সুর কেটে গেছে। ভাদ্রব উচ্ছ্বসিত হয়ে ওঠে, পুলক প্রকাশ করবে না সত্যি, তবু ভাবে ভঙ্গিতে তো বোঝা যাবে। যেদিন সুবর্ণ খাতাখানা নিয়ে ছাপার কথা বলতে গিয়েছিল, সেদিনও কিছু আর ভাদ্র বইয়ের রীতি পুরোপুরি রক্ষিত হয়নি। আহ্লাদের একটি প্রতিমূর্তি দেখিয়েছিল মানুষটাকে, আর এখন যেন হঠাৎ সাপে কেটেছে। ঘোমটা তো দীর্ঘ নয়, হোবাড়ি বৌদের মতো, মুখ দেখতেই পাওয়া যায়। অপ্রতিভের মতো এদিক ওদিক তাকান জগন্নাথ, তারপর শুকনো শুকনো গলায় বলেন, বাবা বাড়ি নেই? বকুল আসতে বলে, না, পাশের বাড়ি দাবা খেলতে গেছেন। অন্যদিন হলে নির্ঘাত জগন্নাথ সঙ্গে সঙ্গে হেঁকে বলে উঠতেন, গেছে তো জানি, চিরকেলে নেশা। কথায় আছে, তাস দাবা পাশা তিন সর্বনাশা। আর ভায়া আমার ওই তিনটিকেই ডুবে আছেন। কিন্তু আজ আর জগন্নাথের বাকস্ফূর্তি হয় না। আচ্ছা, আমি এখন যাচ্ছি, আমি এখন যাচ্ছি। চটিটা পায়ে গলান, আর এতক্ষণে সুবর্ণ মাথায় ঘোমটা টানে। আঁচলটা গলায় দিয়ে আস্তে পায়ের কাছে একটি প্রণাম করে। থাক থাক, হয়েছে হয়েছে বলে চলে যান যোগু। আর পথে বেরিয়ে ভাবতে ভাবতে একটা সিদ্ধান্তে পৌঁছান। আর কিছু নয়, অতি আহ্লাদ। কথাতেই আছে, অল্প সুখে হাস্য মুখে নানান কথা কয়, বেশি সুখে চোখে জল, চুপ করে রয়। আর বকুলটা, ও বেচারা হক চুকিয়ে গেছে আর কি। বোঝাই যাচ্ছে বাড়িতে কিছু জানাননি বৌমা। আহ্লাদে নিশ্চিন্ততায় এবার জোরে জোরে পা ফেলেন যোগু। ওহ, প্রবোধচন্দ্র এসে চোখ কপালে তুলবেন। 7 পুরুষে কেউ কখনো বই লেখেনি, লিখল কিনা ঘরের বউ। মাকে গিয়ে বলতে হবে, বুঝলে মা, আহ্লাদে তোমার মেজ বৌমা আর মুখ দিয়ে কথা সরে না। তা প্রবোধচন্দ্রের প্রথমটা চোখ কপালে উঠেছিল বইকি। তারপরে বাড়িতে উঠল হাসির হুল্লোড়। ছেলেরা বোধ করি এমন হইচই করে হাসাহাসি করেনি বহুকাল। বাবা বলে, ডেকে কথাই বা কয় কবে। বাবা, মার বই, যোগু জ্যাঠামশাই ছাপাখানার মাল, দেখো দেখো। উফ! প্রবোধ আকাশ থেকে পড়ে। মার বই? তার মানে? তার মানে হচ্ছে, আমরা তো কেউ কখনো মার কিছু করলাম না, তাই মা নিজেই হাল ধরেছিলেন। চুপি চুপি যোগু জ্যাঠামশাই বাড়ি গিয়ে ছাপতে দিয়ে এসেছিলেন, সেই বই ছেপে এসেছে। প্রবোধ মেয়েদের মতো গালে হাত দিয়ে বলে ওঠে, বলিস কি রে ভানু, এ যে সত্যি সে কলাপাতা না এগোতে গ্রন্থ লেখা স্বাদ। তোদের গর্ভধারিণীর একেবারে গ্রন্থাকার হবার বাসনা। হুম। ভানু হেসে ফরফর করে বইয়ের পাতাগুলো উড়িয়ে দিয়ে বলে, আহা, গ্রন্থই বটে, গ্রন্থের নমুনাটি লোককে দেখাবার মতো। তা হাসাটা নেহাত অপরাধ নয় ভানুর। সুবর্ণলতার স্মৃতিকথার নমুনা দেখলে কেই বা না হেসে থাকতে পারত। মোটা বুদ্ধির জগন্নাথ চন্দ্র পয়সা দুখানা বর্ণপরিচয়ের কাগজে বই ছেপে দিয়েছে সুবর্ণলতা, ভাঙা টাইপ আর পুরো কালি দিয়ে। অবশ্য সেটা ঠিক যোগুর দোষ নয়, যোগুর ছাপাখানার দোষ, অথবা সুবর্ণলতার ভাগ্যেরই দোষ। বই দেখে পর্যন্ত বুঝি সুবর্ণতার ভাগ্যের স্বরূপটা স্পষ্ট করে দেখতে পেয়েছে। না, আর কোনো সংশয় নেই, আর কারো দোষ নেই, সবটাই সুবর্ণলতার ভাগ্যের দোষ।
শুধুই কাগজ, শুধুই মুদ্রা যন্ত্রের প্রমাদ। মুদ্রা করে প্রমাদ নেই, যা নাকি ছুরির মতো বুকে এসে বিঁধছে। রসিয়ে রসিয়ে আর চেঁচিয়ে চেঁচিয়ে আগেই পড়া হয়ে গিয়েছিল, আর একবার পড়া হতে থাকে বাপের সামনে। শুনুন বাবা, শুনে যান, এই অপূর্ব প্রেস আর এই অপূর্ব প্রুফ রিডার নিয়ে ব্যবসা চালান যোগ্য জ্যাঠামশাই। নাম ধাম কিছু নেই বইয়ের, বই ছাপা হয়েছে, নাম হয়নি। প্রথমেই শুরু শুনুন ভূমিকা। আমি একটি নিপুণায় রঙ্গনারী, আমার একমাত্র পরিচয় আমি একটি অম্বুপুরী নিচবু। আমার প্রবোধ হঠাৎ প্রায় ধমকে ওঠে। ও আবার কিরকম পড়া হচ্ছে? কি ভাষা ওসব? বাংলা ভাষায় যা লেখা আছে তাই পড়ছি, আরও নমুনা আছে দেখুন না। কৌতুকের হাসি দিয়ে চঞ্চল দ্রুত কণ্ঠে পড়তে থাকে ভানু। আমার মন আছে, বুদ্ধি আছে, মস্তিষ্ক আছে, আত্মা আছে, কিন্তু কেহ আমার সত্তাকে স্বীকার করে না। আমি যে খুক খুক করে একটা হাসির শব্দ শোনা যায়। বইয়েরা হাসছে মুখে কাপড় চাপা দিয়ে। ভানুর ভঙ্গিতেও যে হাসির খোরাক। কিন্তু হঠাৎ একটা বিপর্যয় ঘটে যায়, একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে। কোথায় ছিল সুবর্ণলতা? অকস্মাৎ ক্রুব্ধ ব্যাঘ্রীর মতো এসে প্রায় ঝাঁপিয়ে পড়ে বিয়ে হয়ে যাওয়া মস্ত বড় ছেলের ওপর। ব্যাঘ্রীর মতোই একটা গো গো শব্দ শোনা যায় সুবর্ণলতার গলা থেকে। বইখানা কেড়ে নিয়ে কুচি কুচি করছে। বহুকাল আগের মতো আবার একদিন ছাদে আগুন জ্বলল, সুবর্ণলতার গোলাপি রঙের বাড়ির ছাদে। না, যত উদ্ভ্রান্তই হোক সে, তদ্দণ্ডে বাড়ির যেখানে সেখানে আগুন জেলে একটা অগ্নিকাণ্ড করে বসেনি। ধীরে সুস্থে সময় নিয়ে জ্বালিয়েছে আগুন, অনেক সময় নিয়ে। পয়সায় দুখানা বর্ণপরিচয়ের কাগজে ছাপা, তেমনি মলাটেই বাধাই 500খানা বই পুড়ে ছাই হতে এতক্ষণ লাগলো? না, সেগুলো বেশি সময় নেয়নি। সময় নিয়ে আর চোখ জ্বালানো ধোঁয়া উদ্গীরণ করে যেগুলো পুড়ল, সেগুলো হচ্ছে অনেক কালের হলদে হয়ে যাওয়া পাতা আর বিবর্ণ হয়ে যাওয়া কালিতে লেখা অনেকগুলো খাতা। সদ্য কেনা নতুন চকচকে মলাটের খাতা, খাতার রাশি। ধ্বংস হয়ে গেল আজীবনের সঞ্চয়, নিশ্চিহ্ন হয়ে গেল চিরকালের গোপন ভালোবাসার ধনগুলি। সুবর্ণলতার আর কোনো খাতা রইল না। যে খাতাগুলি দীর্ঘকালের সঙ্গী ছিল, তিলে তিলে ভরে উঠেছিল বহু সুখ দুঃখের অনুভূতির সম্বলে। লোকচক্ষুর অন্তরালে কত সাবধানী লেখা আর তাদের রাখা। এক একখানি খাতার সংগ্রহের পিছনেই ছিল কত আগ্রহ, কত ব্যাকুলতা, কত চেষ্টা আর কত রোমাঞ্চময় গোপনতার ইতিহাস। হাতে পয়সার অভাব তার কখনোই ছিল না, এ কথা সত্যি। উমা শশীর মতো, বিন্দুর মতো দুঃখ সময়, শূন্য হাতের অভিজ্ঞতা কদাচ না। প্রবাধের ভালোবাসা প্রকাশই ছিল খরচ করো বলেই কিছু টাকা পয়সা হাতে গুঁজে দেওয়া। কিন্তু দেওয়াটা লোকের চোখের আড়ালে হলেও সেই খরচটা তো আড়ালে দিয়ে দেওয়া সম্ভব ছিল না। সুবর্ণ তো আর নিজের দোকানে যাবে না, কাউকে দিয়ে আনানো। তার সদর রাস্তার পথ ধরে যে বেরোবে আর ঢুকবে, সে মশা মাছি হয়ে করবে না সে কাজটা? প্রথমবার যখন সুবর্ণ অবোধ ছিল, অতএব অসতর্কও ছিল, দুলোকে আনতে দিয়েছিল মলাট বাঁধানো খাতা একখানা। সহস্র কথার জনক হলো সেই খাতা। কেন, কি দরকার? এমন দামি আর শৌখিন খাতা কোন কাজে লাগবে? পয়সা থাকলে ধোপা গলার হিসেবও তাইলে 4 আনা 6 আনা খাতায় ওঠে, ইত্যাদি ইত্যাদি। সেই থেকে সাবধান হয়ে গিয়েছিল সুবর্ণ। গোপনতা সে ভালোবাসে না, কিন্তু এমন উদ্ঘটিত হতেও ভালো লাগে না। তাই ঘরের জানালা থেকে পাশের বাড়ির একটা ছোট ছেলের হাতে সুকৌশলে খাতার পয়সা এবং তার ঘড়ি, লাট্টুর পয়সা চালান করে মাঝে মাঝে খাতা আনাতো, বাঁধানো রুলটানা খাতা। লোকচক্ষুর অগোচরে আনিয়েছে তাদের মালিক, লোকচক্ষুর অন্তরালে রেখে দিয়েছে, লালন করেছে হৃদয় রস দিয়ে, পুষ্ট করেছে জীবন বেদনার আবেগ দিয়ে। কতদিন কত নিভৃত ক্ষণে ভালোবাসার হাত হাত বুলিয়েছে তাদের গায়ে, ভালোবাসার চোখে তাকিয়েছে, যেন তারা শুধু প্রাণতুল্য কোনো বস্তুই নয়, প্রাণাধিক কোনো জীবন্ত প্রিয়জন। সেই তাদের অহংকার হলো আলোর মুখ দেখতে চাইল তারা। অন্ধকারে জীব তোরা, কিনা আলোর মুখ দেখবার বাসনা। অতএব পেতে হলো সেই দুঃসহ স্পর্ধার শাস্তি। সেই ভালোবাসার হাতেই তাদের গায়ে আগুন লাগালো, সেই ভালোবাসার চোখে
নিষ্পলক বসে বসে দেখল তাদের ভস্ম হয়ে যাওয়া। ছাদের সিঁড়ির দরজাটা বন্ধ করে দিয়েছিল সুবর্ণ। ভেবেছিল এই নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী না থাকে, কিন্তু সিঁড়ির দরজাটায় ছিটকিনি আলগা ছিল। দরজাটা ধরে টানতেই খুলে গিয়েছিল, তাই রয়ে গেল একজন সাক্ষী। হঠাৎ স্তব্ধ দুপুরে কাগজ পোড়া গন্ধে আশঙ্কিত হয়ে এ ঘর ও ঘর দেখে ছুটে ছাদে উঠে এসেছিল সে। দরজাটা টেনে খুলেছিল আর স্তব্ধ হয়ে গিয়েছিল। ওখানটায় চিলে কোঠায় দেওয়ালের ছায়া পড়েছিল, তাই এ প্রচণ্ড রোদের মাঝখানেও সুবর্ণর মুখে আগুনের আভার ঝলক দেখা যাচ্ছিল। সেই আভায় চিরপরিচিত মুখটা যেন অদ্ভুত একটা অপরিচয়ের প্রাচীর নিয়ে স্থির হয়েছিল। কিন্তু ওই অপরিচিত মুখটার প্রত্যেকটি রেখায় রেখায় ও কিসের ইতিহাস আঁকা? জীবনব্যাপী দুঃসহ সংগ্রামের, না পরাজিত সৈনিকের হতাশার, ব্যর্থতার, আত্মধিক্কারের? কে জানে কি? যে দেখেছিল তার কি ওই রেখার ভাষা পড়বার ক্ষমতা ছিল? হয়তো ছিল না, তাই মুহূর্তকাল বিহব্বল বিচলিত দৃষ্টি মেলে দেখেই ভয় পাওয়ার মতো ছুটে পালিয়ে এসেছিল সিঁড়ি বেয়ে। তারপর সেই হত্যাকাণ্ডের দর্শক এক নতুন চেতনার অথৈ সমুদ্রে হাতড়ে বেরিয়েছে সেই রেখার ভাষার পাঠ্যোদ্ধারের আশায়। অজ্ঞাতে কখন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে, মনে মনে উচ্চারণ করেছে সে, চিরদিন তোমাকে ভুলে বসেছি আমরা, তাই অবিচার করেছি। তারপর এলো এক নতুন ঢেউ। ঢেউটা আনলেন জয়াবতী, সুবর্ণলতার সঙ্গে, যার চিরকালের সখ্যিত্ব বন্ধন। নিত্য দেখা হয় না তা নয়, চিঠিপত্রের সেতু রচনা করে যে হৃদয়ের আদান প্রদান বজায় তাও নয়, অথচ আছে সেই বন্ধন অটুট, অক্ষয়। সেই শৈশবের মতোই নির্মল, উজ্জ্বল, স্নেহ আর সম্ভ্রমের সীমারেখায় সুন্দর। জয়াবতী এখানে কদাচিৎই আসেন, যদিও বাপের বাড়িতেই থাকেন অধিকাংশ সময়, এবং সেই বাড়িটা বড়লোকের বাড়ি। কাজেই তার গতিবিধির ওপর যেমন কোনো নিয়ন্ত্রণাদেশ চাপ নেই, তেমনি আসা যাওয়ার অসুবিধেও নেই। তথাপি যোগাযোগ রাখার কৃতিত্বটা বরং সুবর্ণলতাকেই দিতে হয়। অনেককাল দেখা না হলে সুবর্ণ গিয়ে পড়ে এক এক দিন জয়াবতীর বাপের বাড়ি। প্রবোদাতে মান অভিমানের প্রশ্ন তুললেও সুবর্ণ সেটা গ্রাহ্য করে না। সুবর্ণ সে প্রশ্নের উত্তরে বলে, ও এসে হবেটা কি? আমার এই নিরবিচ্ছিন্ন সংসারের মধ্যে নিশ্চিন্দি হয়ে দুটো গল্প করবার সময় পায়? এই এটা, এই সেটা, 14 বার উঠছি আর ছুটছি। তার থেকে আমি যে সংসারের দায় থেকে খানিক ছুটি নিয়ে চলে গিয়ে বসি, সেটা অনেক স্বস্তির। ওর তো ওখানে কোনো কাজের দায় নেই। তোমার যদি গাড়ি ভাড়া পয়সাটা গায়ে লাগে তো বলো, মান সম্মানের কথা তুলতে এসো না। কুটুম বাড়ি, তাতে কি? আপন পর নির্ধারণের বাধা সড়ক ধরে কোনোদিনই চলতে পারে না সুবর্ণ, কাজেই ও কথা বলে লাভ নেই। সামান্য একটা অনুষ্ঠানের সূত্রেই মুক্তকে সেই সংসার পরিজনের পোষা বিড়ালটি পর্যন্ত সুবর্ণর আপন, আর তার বাইরে দুনিয়ায় আর কেউ আপন হতে পারবে না, এই নিয়মে বিশ্বাসী নয় সুবর্ণ। কাজেই মন কেমন করলে সুবর্ণই গিয়েছে প্রবোধের খুঁতখুঁতেমি উপেক্ষা করে। কিন্তু ইদানিং বহুকাল বুঝে যায়নি, তাই জয়াবতী এলেন একদিন। উকিল ভাই কোর্টে যাবার সময় গাড়ি করে এনে নামিয়ে দিয়ে গেলেন, ফেরার সময় নিয়ে যাবে। সুবর্ণর দাদাও উকিল, আর তারও নাকি গাড়ি আছে। সুবর্ণলতার ছেলেরও গাড়ি আছে। কিন্তু থাক সে কথা, জয়াবতী এলেন, একটা ঢেউ নিয়ে এলেন, সেটাই হচ্ছে আসল কথা। জয়াবতীরা কয়েকজনের দল বেঁধে বদরিকাশ্রম যাচ্ছেন। সুবর্ণলতাও চলুক না, বাইরের কেউ নয়, জয়াবতীর 2 বোন, একজন ভাজ, আরেকটি ননদ। তা সে তো সুবর্ণরও ননদ। সঙ্গে যাবে বাড়ির এক পুরনো সরকার আর ওখানকার পান্ডা। অতএব দলটা ভালোই। আর জয়াবতীরও খুব ইচ্ছে হচ্ছে সুবর্ণ চলুক। সুবর্ণলতার জ্বরের মতো যাচ্ছে কদিন। সুবর্ণলতা শুয়েছিল, উঠে বসল, বলল, হ্যাঁ যাব। জয়াবতী হাসলেন, দাঁড়া বাপু, আগে বরে মত নেই, তবে দলিলে সই কর। যাব বললে তো হবে না। সুবর্ণ সংক্ষেপে বলে, হবে, তুমি আমার ব্যবস্থা করো। আর কি কি সঙ্গে নিতে হবে, কত কি লাগবে সেটাও। মেজ ঠাকুরপো আবার এতদিনের বিরহে চোখে অন্ধকার দেখবে না তো? জয়াবতী হেসে বললেন,
তাড়াতাড়ি কিছু নেই, ভেবে চিনতে বললেই হবে। এখনো মাসখানেক সময় হাতে আছে। সুবর্ণলতা বলে, ভেবে চিন্তেই বলেছি, ভেবে ভেবেই মরছিলাম। কোথায় পালাই? তুমি ভগবান হয়ে এলে। জয়াবতী ভগবান হয়ে এলেন সুবর্ণকে দুদিনের জন্য কোথাও পালাবার জায়গা খুঁজে দিতে। কিন্তু সুবর্ণর ভাগ্যের ভগবান, দুঃসাহসী সুবর্ণ যাকে জিজ্ঞেস না করেই দলিলে সই করে বসল, সে কি চুপ করে থাকবে, নাকি আহ্লাদে গলে গিয়ে বলবে, তা বেশ তো, এমন একটা সুযোগ যখন এসেছে, যাও না। যাওনি তো কখনো কোথাও। তা বললে হয়তো মহত্ব হতো, কিন্তু অত মহৎ হওয়া সবার কুণ্ঠিতে লেখে না। বাড়ি ফিরে খবরটা শুনে উত্তাল হলো প্রবোধ। ঢেউটি আনলেন কে? ঢেউটি ও বাড়ির গিন্নি? তা তার উপযুক্ত কাজই করেছেন। চিরটা কালিত মনসার মন্দিরে ধুনোর ধোয়া দিয়ে এসেছেন তিনি। বলে দিও, যাওয়া সম্ভব হবে না। সুবর্ণ শান্ত গলায় বলে, বলে দিয়েছি যাব। বলে দিয়েছ? একেবারে বলে দেওয়া হয়ে গেছে? প্রবোধ ক্রোধের গলায় বলে, আমি একটা বুড়ো যে আছি বাড়িতে, তা বুঝে মনেই পড়ল না? বলতে পারলে না? না জিজ্ঞেস করে কি করে বলবো? সুবর্ণ অনেকদিন পরে আবার আজ একটু হাসল। বলল, তা আমিও তো বুড়ো হয়েছি গো। নিজের ব্যাপারে একটা ইচ্ছে অনিচ্ছে চলবে না, এটাও তো দেখতে খারাপ। একটা ইচ্ছে অনিচ্ছে? প্রবোধ যেন মাথায় লাঠি খায়। একটা ইচ্ছে অনিচ্ছে? কোন কাজটা না তোমার ইচ্ছে হচ্ছে? সুবর্ণ আবারও হাসি। তাই বুঝি? তাহলে তো গোল মিটিয়ে গেল। সবই হচ্ছে, এটাও হবে। না না, হবে টবে না। প্রবোধ যেন ফু দিয়ে তুলোর ফুলকি ওড়ায়। এই শরীর খারাপ, নিত্য জ্বরের মতন, এখন চলবেন মরণ বাঁচনের তীর্থে। তীর্থ পালিয়ে যাচ্ছে। তীর্থ পালিয়ে যাচ্ছে না সত্যি? সুবর্ণ মৃদু হাসির সঙ্গে বলে, আমি তো পালিয়ে যেতে পারি। কিন্তু প্রবোধ কি এই ছেলে ভুলানো কথায় ভুলবে? প্রবোধ হা হা করে উঠবে না? বলবে না, মেজাজ খারাপ করে দিও না মেজো বৌমু, ওসব ছাই ভস্ম কথা বলে। আমি বলে দিচ্ছি, এই শরীর নিয়ে কোথাও যাওয়াটাও হবে না তোমার। ভানুকাল কোর্টে নতুন গিন্নির দাদার কাছে খবরটা দিয়ে আসবে। তা হয় না। সুবর্ণ বলে, কথা দিয়েছি, শরীর বরং পাহাড়ে হাওয়ায় ভালোই হবে। ভালো হবে বললেই হলো। প্রবোধ দুপাক ঘুরে হঠাৎ বলে উঠে, যাবো বলছো মানে? বড় বৌমার ছেলে পুলে হবে না? সুবর্ণ শান্ত গলায় বলে, সে হবে, ওর মার কাছে হবে। ও নিয়ে তুমি পুরুষ মানুষ মাথা ঘামাচ্ছ কেন? আমি মাথা ঘামাবো না? আমি বাড়ি কেউ নই। হঠাৎ জামার হাতটা একবার চোখে ঘষে প্রবোধ, তারপর ভাঙা গলায় বলে, বৌমা বাপের বাড়ি চলে যাবে, আর আমি আমার কাজকর্ম ফেলে তোমার ওই ধারে আইবুড়ো মেয়েকে আগলাবো? সুবর্ণর ইচ্ছে হয় চাদরটা মুখ অবধি টেনে পাশ ফিরে শোয়, তবু সেই ইচ্ছে দমন করে আসতে বলে, আগলাবার কথা উঠছে কেন? ছোট বৌমা তো কোথাও যাচ্ছে না, দুজনে থাকবে। থাকবে? হঠাৎ যেন গর্জন করে ওঠে প্রবোধ। থাকবে কি উড়বে তা ভগবানই জানে। তোমার রাগের ভয় বলি না কিছু, বোবা কালা সেজে বসে থাকি, কিন্তু এই বলে দিচ্ছি, তোমার এই ছোট মেয়েটির ভাবভঙ্গি ভালো নয়। পরিমলবাবু ছেলেটার সঙ্গে তো যখন তখন গুজগুজ। কেন? ওর সঙ্গে এত কিসের কথা? আমি বলে দিচ্ছি মেজবউ, তুমি যদি তীর্থ করতে উধাও হও, এসে মেয়েকে ঘরে দেখতে পাবে কিনা সন্দেহ। হয়তো। সুবর্ণ উঠে বসে। সুবর্ণ প্রবোধের দিকে স্থির দৃষ্টিতে তাকায় একটু, তারপর তেমনই স্থির গলায় বলে, তা যদি দেখি, সেই সাহস যদি দেখাতে পারেও, বুঝবো আমার রক্ত মাংস একেবারে বৃথা হয়নি। একটা সন্তন্য মাতৃঋণ শোধ করেছে। শুয়ে পড়ে আবার। প্রবোধ সহসা একটা যেন চর খেয়ে স্তব্ধ হয়ে যায়। তারপর ভাবে, বৃথা দোষ দিচ্ছি, মাথাটাই খারাপ। ছটফটিয়ে বেড়ায় খানিক, তারপর আবার ঘুরে আসে, আর আবারও নির্লজ্জের মতো বলে ওঠে, রাগের মাথায় বলে দিলে তো একটা কথা, কিন্তু সব দিক বিবেচনা করে
তবে তো পরের কথায় নাচা। হয়তো ঠিক এমনভাবে কথা বলার ইচ্ছে তার ছিল না, তবু অভ্যাসের বশে এছাড়া আর কিছু আসে না মুখে। সুবর্ণ এবার সত্যিই পাশ ফিরে শোয়, শুধু তার আগে আরও একবার উঠে বসে। রুদ্ধ কণ্ঠে বলে, তোমার কাছে হাত জোর করে কটা দিন ছুটি চাইছি, সেটুকু দাও তুমি আমাকে। সব চাকরি তো কিছু না কিছু ছুটি পাও না হয়। তোমার সংসারে এই 36 বছর দাসত্ব করছি আমি, দুটো মাসও কি ছুটি পাওনা হয়নি আমার? অভিমানী পারুল স্বেচ্ছায় স্বর্গের টিকিট ত্যাগ করেছিল। একদা তার আর বকুলের স্কুলে ভর্তি হওয়া নিয়ে যখন সংসারে ঝড় উঠেছিল, তখন পারুল বেঁকে বসেছিল, বলেছিল, এত অপমানের দানে রুচি নেই আমার। অথচ ওই স্কুল নামক জায়গাটা সত্যি তার আজন্মের স্বপ্ন স্বর্গ ছিল। সামনে পিছনে আশেপাশে যে বাড়িগুলো দৃষ্টিগোচর হতো, সকালের দিকে সেই বাড়িগুলোর দিকে লক্ষ্য রাখা একটা কাজই ছিল পারুলের। সেই সব বাড়ি যেসব মেয়েরা স্বর্গরাজ্যে প্রবেশপত্র পেয়েছে, তারা কেমন করে বেনি ঝুলিয়ে বই খাতা বুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, তাদের দেখবার জন্য চেষ্টার আর অন্ত ছিল না তার। আর যাদের যাদের বাড়ির দরজায় সে একটি খড়খড়ি আটা টানা লম্বা গাড়ি এসে দাঁড়াতো, পোশাক পরা চালক বিশেষ একটি সুরে হাঁক দিত, এবং একটু বড় বয়সের মেয়েরা খোপা বাঁধা ঘাড়টা একটু হেট করে তাড়াতাড়ি বেরিয়ে গাড়িতে গিয়ে উঠত, তাদের দিকে ছিল বুঝি বুভুক্ষার দৃষ্টি, ঈর্ষা দৃষ্টি। জগতের আনন্দযজ্ঞে সবার নিমন্ত্রণ। নিমন্ত্রণ নেই শুধু পারুলরে। যেহেতু তারা ভারী একটা পুণ্যময় সনাতন বাড়ির মেয়ে, তাই পারুল শুধু তাদের জানালার খড়খড়ি তুলে সে নিমন্ত্রণ যাত্রা দৃশ্য দেখবে। বড় হওয়া অবধি বারান্দায় দাঁড়ানোর শাসন দৃষ্টি পড়েছিল, তাই ভরসা ওই পাখি দেওয়া জানালা। পারুল বকুলের মা চেয়েছিল ওই টিকিট তাদের জন্য জোগাড় করে দিতে। সম্পূর্ণ কৃতকার্য হয়নি। ঝড় উঠেছিল, সেই ঝড়ের ধুলোয় অন্ত হয়ে গিয়েছিল অভিমানিনী পারুল। পারুল বলেছিল, আমার দরকার নেই। বকুলের অভিমান অত দুর্জয় নয়। বকুল অবজ্ঞা আর অবহেলায় ছুঁড়ে দেওয়ার টিকিটখানা পেয়েই ধন্যবোধ করেছিল। তা হয়তো ওইটুকু জুটত না যদি বকুলের সামনের লাইনে তার দিদি না থাকতো, শেস্তি। দুজনের দাবি নিয়ে দাঁড়িয়েছিল সুবর্ণ। সুবর্ণ যুদ্ধ ভীত স্বামী মাঝামাঝি রফা করতে চেয়েছিল, বলেছিল, বকুল যায় যাক, পারুল আবার যাবে কি? আর তার বিদ্বান বিজ্ঞ ছেলেরা বলেছিল, বিদুষী হয়ে হবেটা কি? কলা পাতে না এগোতেই তো গ্রন্থ লিখছে। অতএব পারুল সেই রণক্ষেত্র থেকে বিদায় নিয়েছিল, আর এক কড়া স্কুলে ভর্তি হয়ে চলে গিয়েছিল সেখানে বোর্ডিংয়ে। নিঃশব্দ চারিণী নিঃসঙ্গ বকুল তার স্বর্গে যাওয়া আশা করেছিল, কিন্তু সেই আসা যাওয়ার পথের দিকে যদি কেউ চোখ ফেলে দাঁড়িয়ে থাকে, যদি চোখাচোখি হওয়া মাত্র আনন্দে ভাস্বর হয়ে ওঠে সেই চোখ, বকুল কি করবে? বকুল বড় জোর বলতে পারে, রোজ রোজ এখানে দাঁড়িয়ে থাকো যে, কলেজ নেই তোমার? সে তো সঙ্গে সঙ্গে জবাব দেবে, স্কুল বসবার পরে কলেজের টাইম, এই একটা মস্ত সুবিধে। বকুল যদি লাল লাল মুখে বলে, বাহ, তাই বলে তুমি রোজ রোজ? সে সপ্রতিভ গলায় বলে ওঠে, থাকি তা কি, তোর কি ধারণা তোকে দেখবার জন্য দাঁড়িয়ে থাকি? আর কি বলতে পারে বকুল? আর কিভাবে প্রতিকার করতে চেষ্টা করবে? ওর সঙ্গে কথা কইতে যাওয়াতে যে ভয়, ওর চোখের তারায় যেন অজস্র কথার জোনাকি, ওর কথার ভঙ্গিতে যেন অসীম রহস্য লোকের ইশারা। তবু ওর বেশি নয়, যেন উদ্ঘাটিত হতে রাজি নয় কেউই। যা বলবে কৌতুকের আবরণে, কিন্তু বলবে অনেক ছলে, আর দেখা করবে অনেক কৌশলে। তবু সে কৌশল ধরা পড়ে যাচ্ছে অপরের চোখে, অন্তত বকুলের বাপের চিরসন্ধানে সন্দেহের চোখে। আর সেই ওই নদীর মধ্যে পর্বত দেখছে, চারা গাছের মধ্যে মহিরুহু। অতএব সর্বনাশের ভয়ে আতঙ্কিত হচ্ছে। কিন্তু শাসন দিয়ে সর্বনাশকে ঠেকানো যায়? বালির বাদ দিয়ে সমুদ্রকে? তথাকথিত সেই সর্বনাশ তো এসে যাচ্ছে নিজের বেগে। বন্যার জল যেমন মাঠ পথ গ্রাস করে ফেলে বাড়ির উঠোনে এসে ঢোকে, সব দিকে উঁকি মারছে সে। যখন তখনই সমাজের সংসারে গণ্ডি ভাঙ্গার ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। আর মজা এই, সেই ভাঙনে যেন কারোর লজ্জা নেই, বরং গর্ব আছে। পরিমল বাবুর ভগ্নী যে বাড়িতে ওস্তাদ রেখে কালোয়াতি গান শিখছে,
সেটা যেন পরিমলবাবুর গর্বের বিষয়। সামনের বাড়ির যোগেনবাবুর নতুন জামাই যে বিলেত ফেরত, সেটা যেন যোগেনবাবুর সামাজিক মর্যাদা বৃদ্ধির সহায়ক। ভানুর কোনো মামাতো শালার ভাইরা ভাই যে বউ নিয়ে বিলেত গেছে, সেটা যেন রাজ্য শুদ্ধ লোককে বলে বেড়াবার মতো প্রসঙ্গ। আর বিরাজের দেওরঝি যে শুধু একটা পাশ করে ক্ষান্ত হয়নি, একটার পর দুটো এবং দুটোর পর তিনটে পাশ করে ফেলে গ্র্যাজুয়েট হয়ে বসল, এটা রীতিমতো একটা বুক ফুলে বলবার মতো খবর। এ খবর যেন বিরাজের সনাতন বনেদি শ্বশুর বাড়িকে একটি গৌরবময় উচ্চ স্তরে তুলে দিয়েছে। মেয়েদের ঘোমটা খুলেছিল ওদের কবেই, যবে থেকে জুড়ি গাড়ি বাতিল হওয়া করে মোটর গাড়ি কিনেছে, তবে থেকে ওরা খোলা গাড়িতে মুখ খুলে বসে হাওয়া খেতে শুরু করেছে। তবু সেটা যেন অনেকটা শুধু পয়সা থাকার চিহ্ন, আর এটা হচ্ছে প্রগতিশীলতার চিহ্ন। যদিও খবরটা বিরাজ নিন্দাচ্ছলে শুনিয়ে গেল, কারণ জয়া দেওয়ারের নিন্দে করে হালকা হবার জন্যই মাঝে মাঝে মেজদার বাড়ি বেড়াতে এসে বিরাজ, অতএব সুরটা নিন্দের মতোই শোনালো। তবু তার মধ্যে যে প্রচ্ছন্ন রইল ওই প্রগতির গর্বটুকু, তা প্রচ্ছন্ন থাকলেও ধরা পড়তে দেরি হলো না। কিন্তু প্রগতি যে ক্রমশই আপন বাহু প্রসারিত করছে, বিস্তার করছে আপন দেহ, নইল কানুর শালি মাস্টারনি হয়ে বসে। পাশ অবশ্য করেছে সে মাত্র দুটো, কিন্তু তাতে মাস্টারনি হওয়াটা বাধাপ্রাপ্ত হয়নি। নিচু ক্লাসেও তো আছে ছেলে মেয়ে, তাদেরই পড়াবে। তা উঁচু ক্লাস নিচু ক্লাসটা তো কথা নয়, কথাটা হচ্ছে কানুর পিস্তুত শালি নিত্য দুবেলা পিরিলি করে শাড়ি পরে, কাছে ব্রোচ এঁটে আর পায়ে জুতো মোজা চড়িয়ে একা রাস্তায় যাওয়া আসা করছে। আর পিস্য শ্বশুর এই প্রগতিতে কানু নিন্দায় পঞ্চমুখ না হয়ে গৌরবে মোহমান্বিত হচ্ছে, কথায় কথায় বিচ্ছুরিত হচ্ছে সেই গৌরব। কিন্তু এসব কি সমাজে এই নতুন এলো? আসেনি এর আগে? তা একেবারে আসেনি বললে ভুল হবে। এসেছে, এসেছে আলোকপ্রাপ্তদের ঘরে, এসেছে ধনীর ঘরে। কিন্তু সেটাই তো সমাজের মাপকাঠি নয়। মাপকাঠি হচ্ছে মধ্যবিত্ত সমাজ, যারা সংস্কারের খুঁড়িটা শেষ পর্যন্ত আটকে থাকে। ভাঙনের ঢেউটা যখন তাদের ঘরে ঢুকে পড়ে সেই খুঁটি উপরে ভাসিয়ে নিয়ে যায়, তখনই নিশ্চিন্ত বলা চলে এসেছে নতুন, এসেছে পরিবর্তন। অতএব ধরতেই হবে যে এসেছে পরিবর্তন, এসেছে প্রগতি, আর প্রথমেই নাশ করছে ভয় আর লজ্জা। নচেত ভানুও একদিন বড় মুখ আর বড় গলা করে তার এক বড়লোক বন্ধুর ভাইঝির জলপানি পাওয়ার গল্প করে। এন্ট্রেন্স পাশ করে জলপানি পেয়েছে বন্ধুর ভাইঝি, সেই উপলক্ষে ভোজ দিচ্ছে বন্ধু। সেই গৌরবের সংবাদটুকু পরিবেশন করে ভানু তার নিজের ছোট বোনকে এক হাত নেয়, স্বাভাবিক ব্যঙ্গের সুরে বলে, তার বয়স কত জানিস? মাত্র 15। আর তুমি ধাড়ি মেয়ে থার্ড ক্লাসে ঘষ কটাচ্ছ? লজ্জা করে না? বকুল আনন্দোজ্জ্বল মুখে দাদার বন্ধুর ভাইঝির গুণকীর্তন শুনছিল। হঠাৎ এই মন্তব্যে উজ্জ্বল চোখে জল এসে গেল তার, আর হঠাৎ আহত হওয়ার দরুণী বোধ হয় সামলাতে না পেরে বড় ভাইয়ের মুখের উপর বলে বসে, নিজেই তো বললে তোমার বন্ধু ভাইজির জন্য 40 টাকা খরচ করে তিনজন মাস্টার রেখেছিলেন। তা ভানু অবশ্য বোনের এই উচিত বাক্যে চৈতন্য লাভ করে না। জগতে কেই বা করে? উচিত বাক্যের মতো অসহনীয় আর কি আছে? ভানুও তাই অসহনীয় ক্রোধে বলে ওঠে, মাস্টারি? তোমার জন্য যদি 400 টাকা খরচ করে মাস্টার পোষা হয়, কিছু হবে না বুঝলে? ওসব আলাদা ব্রেন। তোমার জন্য মাস্টার রাখলে তুমি আর একটু অধ্যত্ব শিখবে, আর একটু অসভ্যতা। বকুল আর কিছু বলে না, বোধ করি অশ্রুজল গোপন করবার চেষ্টাতেই তৎপর হয়। বলে বকুলের মা, যে এতক্ষণ নিঃশব্দে একটা লেপের ওয়ার সেলাই করছিল দালানের উপরান্তে বসে, হয়তো বেছে বেছে ওইখানটাতে এসে বন্ধুর ভাইজি গৌরব কথা শোনানোর উদ্দেশ্য ছিল ভানুর। মাকে ডেকে বলতে ইচ্ছে না করলেও মাকে শোনানোর ইচ্ছেটা প্রবল। মেয়েদের পড়া পড়া করে কত কাণ্ডই করেছে, বলেই, এরকম মেয়ে তোমার? ওই মেয়ে ক্লাসে একবারও ফার্স্ট ভিন্ন সেকেন্ড হয়নি, আর এখনও এই দেখো। তা যতক্ষণ যেসব বলেছিল ভানু বোনকে এবং বউকে উপলক্ষ করে, ততক্ষণ কিছুই বলেনি সুবর্ণলতা। মনে হচ্ছিল না শুনতে পাচ্ছে। হঠাৎ এমন কথা কয়ে উঠল, বলল, ও ঘরে গিয়ে গল্প করো কি তোমরা? আমার বড্ড মাথা যন্ত্রণা হচ্ছে,
কথা ভালো লাগছে না। মাথার যন্ত্রণা? যে মানুষ ছুঁচ সুতো নিয়ে সেলাই করছে তার কিনা কথার শব্দে মাথার যন্ত্রণা? ভানু বোধ করে এই অসহ্য অপমানে পাথর হয়ে গিয়ে কোনো উত্তর দিতে পারে না, শুধু ও বলে গড়গড় করে উঠে চলে যায়। সঙ্গে সঙ্গে ভানুর বউ শুধু বকুলে বসে থাকে ঘাড় হেঁট করে। হয়তো অন্য কিছুই নয়, তাকে উপলক্ষ করে দাদার এই যে অপমানটা ঘটল তার প্রতিক্রিয়াটা কি হবে তাই ভাবতে থাকে দিশেহারা হয়ে। সুবর্ণ হাতের কাজটা ঠেলে রেখে চুপ করে বসে থাকে কিছুক্ষণ, তারপর হঠাৎ বলে ওঠে, সুনির্মলকে একবার ডেকে দিতে পারবি? সুনির্মল? তাকে ডেকে দেবার আদেশ বকুলকে? এ আবার কোন রহস্য? আর বর্তমান প্রসঙ্গের সঙ্গে সুনির্মলের সম্পর্ক কি? এ যে অবদ্ধ। শঙ্কিত দৃষ্টি মেলে মার দিকে তাকায় বকুল। সুবর্ণ সেই দিকে এক পলক তাকিয়ে বলে, একটা মাস্টারের জন্য বলবো ওকে? মাস্টার? বকুলের জন্য মাস্টার? ধরনে দ্বিধা হচ্ছ কেন? ছেলের সঙ্গে হার জিতের খেলায় মা কি এবার বকুলকে হাতিয়ার করবেন? হে ঈশ্বর, দুর্মতি কেন হচ্ছে মার? অথচ দাদার থেকে মাও কিছু কম ভীতিকর নয়। তবু ভয় জ্বর করে বলেই ফেলে, বকুল, না না, ওসবের দরকার নেই মা। দরকার আছে, কি নেই সে কথা আমি বুঝবো, তুই ডেকে দিবি। হাতের কাজটা আবার হাতে তুলে নেয় সুবর্ণ। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ ছিল ২১ পর্ব। আপনারা যারা নতুন আমাদের গল্প পাঠ শুনছেন, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগছে। ভালো লাগলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, আশেপাশে যারা আছেন সবাইকে জানিয়ে দিবেন। পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।